জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। দেখো, আজকে আমি হিস্ট্রি থেকে তোমাদের ম্যারাথন ক্লাস কিন্তু নিয়ে উপস্থিত হয়েছি। এসএসসি জিডি 2026 যে আমাদের এক্সাম খুব তাড়াতাড়ি হতে চলেছে, এই এক্সামকে ফোকাস করে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও কিন্তু আমাদের আসছে। তো আজকে আমরা হিস্ট্রি ম্যারাথন ক্লাস কিন্তু করতে চলেছি। তো তোমরা শুরু থেকে শেষ অবধি সকলেই দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। তো চলো শুরু করি, বেশি কথা না বলে আজকের এই হিস্ট্রি ম্যারাথন বা ইতিহাস ম্যারাথন ক্লাসটি। দেখো, আমরা যদি দেখি এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার কোন স্থানে চাষের জমির নিদর্শন পাওয়া গিয়েছে। তো একটু তাড়াতাড়ি করব, কারণ এখানে আমি 100 তোমাদের এমসিকিউ নিয়ে এসেছি, উপস্থিত হয়েছে। তো মহেঞ্জোদারো, কালীবঙ্গান, লোথান না ধলাবিরা। তো সিন্ধু সভ্যতার কোন স্থানে চাষের জমির নিদর্শন পাওয়া গেছে? অপশন নাম্বার যদি দেখি বি, এখানে সঠিক অ্যান্সার কালীবঙ্গান। ওকে, চলো নেক্সট দেখে নিই কি প্রশ্ন রয়েছে। চলো, সাইমন কমিশন ভারতে আসেন কত সালে? সাইমন কমিশন ভারতে আসেন কত সালে? দেখো, এখানে পরীক্ষায় তোমাদের কিন্তু দুইভাবে আসে। সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে, আর সাইমন কমিশন কত সালে ভারতে আসে। অপশনগুলো দেখে নাও, 1931, 1919, 1922, 1928। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, ঠিক আছে। সাইমন কমিশন ভারতে আসে 1928 সালে। কিন্তু প্রশ্ন যদি আসতো যে সাইমন কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়, অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয় না, গঠিত হয়। তো সাইমন কমিশন কত সালে গঠিত হয়? 1927 সালে। বোঝা গেছে, 28 সালে ভারতে এসেছিল। আর সাইমন কমিশন কেন বয়কট করা হয়েছিল? কারণ সাইমন কমিশনের কোনো ভারতীয় সদস্য কিন্তু ছিল না, তাই লালা লাজপত রায় সাইমন কমিশন কি করেছিলেন? বয়কট কিন্তু করেছিলেন। এবং পরবর্তীকালে তার এই সাইমন গো ব্যাক আন্দোলন করতে গিয়ে লাঠির আঘাতে কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু মারা যান। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানকার মধ্যে কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস, অ্যানি বেসান্ত, পণ্ডিত মোহন মদন মালব্য, দয়ারাম সরস্বতী। তো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বেনারস কোথায়? ইউপিতে অবস্থিত। তো সেখানে হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? অপশন নাম্বার সি, আমরা যদি দেখি সঠিক অ্যান্সার পণ্ডিত মদন মোহন মালব্য কিন্তু কি করেছিলেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। সেই রকমের কলকাতা মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে। আর কার সময় প্রতিষ্ঠিত হয় বা কে প্রতিষ্ঠা করেন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু দেয়। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখো, ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী, এখানে দেখো প্রশ্নটা নরমপন্থী এবং চরমপন্থী সদস্যরা মিলিত হন। এক সময় ভেঙে যায় চরমপন্থী এবং নরমপন্থী 1907 সালে সুরাট অধিবেশনে, ঠিক আছে। আবার তারা একত্রিত কিন্তু হয়, ওকে, মিলিত হয়। সেটা কোন অধিবেশনে? লখনৌ অধিবেশন 1916, কলকাতা অধিবেশন 1917, কানপুর অধিবেশন 1925, লাহোর অধিবেশন 1929। তো এই দুটো আমি আগেই বলে দিচ্ছি, হবে না। তো এখানকার মধ্যে দুটোর মধ্যে কনফিউশন তোমাদের থাকতেই পারে। কলকাতা অধিবেশন 1917, অ্যানি বেসান্ত মেবি করেছিল, ঠিক আছে। তো অপশন নাম্বার আমরা যদি দেখি এ, আমাদের এখানে সঠিক অ্যান্সার 1916 সালে। ওকে, এখানে অ্যানি বেসান্ত হচ্ছে আমাদের ভারতীয় না, তিনি হচ্ছেন কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিত্ব করেছিলেন অ্যানি বেসান্ত 1917, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আর এই যে লখনৌ অধিবেশন 1916, এইখানে কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী দুজনে কিন্তু কি হয়েছিল? একত্রিত হয়েছিল। মেবি অম্বিকাচরণ মজুমদার কিংবা অন্য কারো সভাপতিত্বে কিন্তু হয়েছিল, মেবি অম্বিকাচরণ মজুমদার। ওকে, চলো দেখে নিই। নিচের মধ্যে কে হর্ষবর্ধনের সহকবি এবং হর্ষচরিত এর রচয়িতা ছিলেন? তাহলে হর্ষবর্ধনের সভাকবি যে কিনা হর্ষচরিত রচনা করেছিলেন, হর্ষবর্ধনের আত্মজীবনী, ঠিক আছে। তো কে করেছিলেন? রাজশেখর, কালিদাস, আর্যভট্ট না বাণভট্ট? তোমরা প্রত্যেকে জানো হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন, কৌনেজের রাজা বা থানেশ্বরের রাজা ছিলেন তিনি, তাই না? তো তার সভাকবি কে ছিলেন? অপশন নাম্বার ডি, আমরা যদি দেখি
সঠিক অ্যান্সার হচ্ছে ডি, বাণভট্ট বা বাণ আমরা বলতে পারি। ঠিক আছে, তিনি এই হর্ষচরিত এবং কাদম্বরী গ্রন্থের কিন্তু রচয়িতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের বারবার দেয়। এছাড়াও আমরা যদি দেখি হর্ষবর্ধনের 3টি নাটক রয়েছে। ঠিক আছে, রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, এই 3টাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। কি বললাম? রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ, হর্ষবর্ধনের লেখা 3টি নাটক, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। চলো নেক্সট প্রশ্ন দেখো, ইবাদতখানা হলো। ইবাদতখানা কি? এটা অ্যাকচুয়ালি কি হবে দেখো, নতুন ধর্ম, আকবর প্রবর্তিত তাম্রমুদ্রা সৌধ, না ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর? ইবাদতখানা সম্রাট আকবর কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি আমরা যদি দেখি, এখানে সঠিক অ্যান্সার হবে ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। এখানে সেই সময় ধর্ম নিয়ে, এখনো আমরা ধর্ম নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করি, তো সেই সময় কোন ধর্ম সব থেকে উচ্চমানের ধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম, সে ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, তো ইবাদতখানা হলো ধর্মীয় আলোচনার জন্য নির্মিত ঘর। অপশন নাম্বার ডি তোমাদের সঠিক অ্যান্সার। চলো একটু চটপট করছি, কারণ নইলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যার ফলে ভিডিও তোমাদের দেখতে ইচ্ছে করবে না। ঠিক আছে, ক্লাসে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা ক্লাসটিকে বা আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কিন্তু দিবে। ঠিক আছে, এছাড়াও আমাদের বাংলা ডিফেন্স একাডেমি টেলিগ্রাম চ্যানেল রয়েছে বা গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা যুক্ত হতে পারো এবং সেখানে আমি কিন্তু তোমাদের এই যে পিডিএফগুলো যে পড়াচ্ছি, ঠিক আছে, মানে পড়াগুলো যে পড়াচ্ছি তার পিডিএফ কিন্তু আমি সেখানে দিয়ে দিই। এছাড়াও তোমরা আমার নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, 7029123238, এই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো। ঠিক আছে, SMS করতে পারো, নাম প্লাস ডিস্ট্রিক্ট মেনশন করবে। আমি তোমাদের আমার যে ইউটিউব মানে হোয়াটসঅ্যাপের যে গ্রুপ রয়েছে সেখানে তোমাদের কিন্তু আমি জয়েন করে দিতে পারবো। ঠিক আছে, চলো, ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? দেখো, 1940 খ্রিস্টাব্দে, 1941, 1942, 1943। তোমরা প্রত্যেকেই জানো ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের 8ই আগস্ট বা 9ই আগস্ট, 8ই আগস্ট কিন্তু শুরু হয়েছিল, তাই একটাকে আগস্ট আন্দোলন কিন্তু বলা হয়। অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, জিয়াউদ্দিন বারুনি তার উপাখ্যানের প্রথম সংস্করণ ড্যাশ সালে লেখেন। জিয়াউদ্দিন বারুনি 1356, 1288, 1358, 1402। জিয়াউদ্দিন বারুনি তার উপাখ্যানের প্রথম সংস্করণ কত সালে করেছিল? অপশন নাম্বার এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার 1356 সালে। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখে নেই, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? কি সম্রাট? শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের, দক্ষিণ ভারতের বংশ পল্লব বংশ। প্রথম পুলকেশী, দ্বিতীয় পুলকেশী, নরসিংহবর্মন, প্রথম রাজরাজ। কি বলছো? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট, সুলতান তো বলেনি সম্রাট এখানে, তাই তো? এখানে অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার নরসিংহ বর্মন হচ্ছে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নেই কি রয়েছে। বুদ্ধ শাক্য সম্প্রদায়ের নামে একটি ছোট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। ঠিক আছে, গৌতম বুদ্ধ যে আমাদের রয়েছে তিনি কিন্তু শাক্য সিংহ বা শাক্য মুনি নামে পরিচিত ছিলেন। তিনি হচ্ছে আমাদের কোথায়, নেপালের তোরাই অঞ্চলে কাপিলা অবস্থিত অঞ্চলে কিন্তু অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ড্যাশ, তিনি ছিলেন কি জাতিতে? শূদ্র, বৈশ্য, ব্রাহ্মণ না ক্ষত্রিয়? তিনি কি ছিলেন অ্যাকচুয়ালি? আমরা তো সবাই হিন্দু, তো হিন্দুদের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে, ভাগ রয়েছে তাদের মধ্যে। অপশন নাম্বার ডি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার ক্ষত্রিয় ছিলেন। অ্যাকচুয়ালি আমরা জানি গৌতম বুদ্ধ তার বাবাও কিন্তু একজন নির্বাচিত রাজা ছিলেন। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখে নেই কি রয়েছে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশনগুলো দেখে নেই, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, শ্রী রাজা গোপালাচারী, লর্ড লুইস মাউন্টব্যাটেন। তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর যদি আমরা দেখি অপশন নাম্বার সি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। কি হবে? সি, রাজা গোপালাচারী। ওকে, আর যদি স্বাধীনটা না বলতো, ঠিক আছে, স্বাধীন না বললে হতো আমাদের লর্ড লুইস মাউন্টব্যাটেন। ওকে, স্বাধীনতা যখন ডিক্লেয়ার করে দিয়েছিলেন, ঘোষণা করে দিয়েছিলেন, তখন কিন্তু তিনি ছিলেন আমাদের গভর্নর জেনারেল। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? কুন্দগ্রাম, কুশীনগর, সারনাথ, লুম্বিনী।
তো লুম্বিনী উদ্যানে আমরা যদি দেখি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। লুম্বিনী উদ্যানে কি বললাম, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। তাহলে অপশন নাম্বার এ আমরা যদি দেখি কুন্দগ্রামে কে করেছিলেন, মহাবীর। ঠিক আছে, যে কিনা 24তম তীর্থঙ্কর বা আমাদের শেষ তীর্থঙ্কর। ঠিক আছে, তীর্থঙ্কর শব্দের অর্থ কি, যে হচ্ছে মুক্তিদান করবেন। ওকে, আর জিনা থেকে জৈন ধর্মের উৎপত্তি হয়েছে। ভারতের কমিউনিস্ট পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা থেকে মানবেন্দ্রনাথ রায়। ওকে, মানবেন্দ্রনাথ রায় হচ্ছে কমিউনিস্ট পার্টির হচ্ছে প্রতিষ্ঠাতা। তো কমিউনিস্ট পার্টি কত সালে গঠিত হয়? ওকে, 1940, 1943, 1927, 1925। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো? অপশন নাম্বার আমরা যদি দেখি, এখানে সঠিক অ্যান্সার ডি। কি হবে? ডি, 1925 সালে তাসখণ্ডে কিন্তু কমিউনিস্ট পার্টি কিন্তু গঠিত হয়েছিল। আর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে বললাম? মানবেন্দ্রনাথ রয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন বলো। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? তোমাদের পরীক্ষায় কিন্তু পত্রপত্রিকা আসে। হরিশ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, রাজা রামমোহন রয়। তো আমরা যদি দেখি এখানে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন, অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। ব্রহ্মবান্ধব উপাধ্যায় হচ্ছে সন্ধ্যা পত্রিকার প্রকাশক। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখি। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? ওকে, অপশনগুলো দেখে নিই কি রয়েছে। দাদাভাই নৌরোজি, সর্দার বল্লভভাই প্যাটেল, গান্ধীজি, দ্বারকানাথ ঠাকুর। তো ব্রিটিশ ভারতের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন, মেম্বার কে ছিলেন? অপশন যদি আমরা দেখি, এখানে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান বলি। কি বললাম? যাকে আমরা ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলি। এছাড়াও তিনি হচ্ছে আমাদের ভারতের প্রথম মাথাপিছু আয় কিন্তু নির্ণয় করেছিলেন। ভারতের প্রথম মাথাপিছু আয় কিন্তু নির্ণয় করেছিলেন। এছাড়াও সম্পদের বহির্গমন তত্ত্বটি কিন্তু তিনি প্রথম দিয়েছিলেন। ভারতের সম্পদ কিভাবে বিদেশে চলে যাচ্ছে, ঠিক আছে, লুট করে নিয়ে যাচ্ছে ইংরেজরা, এটাই কিন্তু তিনি প্রথম বলেছিলেন। ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কি? এটা কিন্তু পরীক্ষা আসছে অলরেডি। ঠিক আছে, অনেক প্রশ্নই কিন্তু এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু রয়েছে। ঠিক আছে, ভারতরত্ন, কাইজার এ হিন্দ, ফ্রন্টিয়ার গান্ধী, রায় বাহাদুর। তো এখানকার মধ্যে ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেছিলেন। অপশন নাম্বার যদি দেখি বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, কাইজার এ হিন্দ। কাইজার এ হিন্দ ব্রিটিশে অ্যাকচুয়ালি দিয়েছিলেন ইন্দিরা গান্ধীকে আমি বলছি, মহাত্মা গান্ধীকে, সরি। অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? দেখো, এসএসসি কনস্টেবল 20/2/2024 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। দেখো, এই ধরনের প্রশ্ন আসে, দুই একটা অলরেডি ডেটের পর্যন্ত দেওয়া রয়েছে, কি অনেক মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র কিন্তু এখানে রয়েছে। তো ওই ধাঁচেই কিন্তু আমি প্রশ্নগুলো তৈরি করেছি তোমাদের। ঠিক আছে, অমৃতসরের সন্ধি 1810, 1809, 1808 না 1811? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার যদি আমরা দেখি বি। ঠিক আছে, বি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 1809 সালে কিন্তু অমৃতসরের সন্ধি কিন্তু স্বাক্ষরিত হয়। নিনমিরকে দ্য এলিফ্যান্ট হান্টার উপাধি ধারণ করেন। এলিফ্যান্ট হান্টার, ঠিক আছে, যে কিনা হচ্ছে হাতি শিকার করেন, তাই তো। দ্বিতীয় হরিহর, প্রথম দেবরায়, দ্বিতীয় দেবরায়, কৃষ্ণ দেবরায়। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের বিজয়নগর সাম্রাজ্য থেকে। আর বিজয়নগর সাম্রাজ্য থেকে তোমাদের কিন্তু বিস্তারিতভাবে আমি কিন্তু করিয়েছি, বোঝা গেল। যেগুলো করিয়েছি বারবার রিভিশন মারো, বারবার পড়ো, সাকসেস অনিবার্য, বোঝা গেল। সাকসেস পেতে তোমাদের কেউ আটকাতে পারবে না, সাকসেস তোমরা পাবেই। ঠিক আছে, অপশন নাম্বার সি আমরা যদি দেখি এখানে সঠিক অ্যান্সার। দ্বিতীয় দেবরায় হচ্ছেন আমাদের, যাকে আমরা দ্য এলিফ্যান্ট হান্টার কিন্তু উপাধি ধারণ করেছিলেন, দ্বিতীয় দেবরায়। ওকে, নেক্সট প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের পটভূমিকায় রচিত করেছিলেন? এই যে আনন্দমঠ, যেখানে আমাদের বন্দে মাতরম যে ধ্বনিটি রয়েছে, ঠিক আছে, বা বন্দে মাতরম গানটি রয়েছে, সেখানে এইখানেই মানে অ্যাকচুয়ালি 1882 সালে তিনি কিন্তু লিখেছিলেন, বা তারও আগে লিখেছিলেন, সেটা প্রকাশিত হয়েছিল 1882 সালে। ঠিক আছে, ভারত মাতাকে কেন্দ্র করে। তো অ্যাকচুয়ালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি একটা বিদ্রোহের উপর বর্ণনা করে কিন্তু লিখেছিলেন বা রচিত করেছিলেন। সেই বিদ্রোহটার নাম কি? সন্ন্যাসী বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, নীল বিদ্রোহ না পাইক বিদ্রোহ?
সেটাই বলতে চেয়েছেন। এটাও কিন্তু পরীক্ষায় অলরেডি কিন্তু তোমাদের এসেছে, আবারও কিন্তু আসার চান্স রয়েছে 100%। কারণ এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দ মঠটা রয়েছে, ঠিক আছে, আনন্দ মঠ নিয়ে কিন্তু সংসদে আমাদের একটা কিন্তু কিছুদিন আগে কিন্তু পুরো চর্চা হয়েছিল, ঠিক আছে। তার জন্য এটা কিন্তু আবার তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অপশন নাম্বার এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার, সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিকা কিন্তু রচিত হয়েছিল। ওকে, আর ভারতের মাটিতে প্রথম কিন্তু আমরা যদি দেখি বিদ্রোহের নাম হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। ইংরেজদের বিরুদ্ধে প্রথম ভারতীয় বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী অ্যান্ড ফকির বিদ্রোহ। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? অ্যাকচুয়ালি 1206 থেকে 1526 পর্যন্ত দিল্লিতে টোটাল 5টা বংশ রাজত্ব করেছিল। এই 5টা বংশকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সুলতানি বংশ, ঠিক আছে। তো এই সুলতানি বংশের মধ্যে তুঘলক বংশের শেষ শাসক বা শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন সিকান্দার শাহ, গিয়াসউদ্দিন মোহাম্মদ, তুঘলক খাঁ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার যদি দেখি ডি, নাসিরউদ্দিন মাহমুদ শাহ হচ্ছে তুঘলক বংশের শেষ সুলতান। ওকে, আর তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান যদি কাকে বলা হয়? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক, যার আরেক নাম হচ্ছে উলুগ খাঁ, ঠিক আছে, ঠিক আছে। উলুগ খাঁ হচ্ছে তার আসল নাম, আর মোহাম্মদ বিন তুঘলক যাকে আমরা পাগলা রাজা কিন্তু নামে পরিচিত ইতিহাসের মধ্যে। চলো নেক্সট প্রশ্ন। সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বহিষ্কৃত করা হয়? সুভাষচন্দ্র বসুকে বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে যিনি 23শে জানুয়ারি, ঠিক আছে, জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে। এই সুভাষচন্দ্র বসু, যাকে আমরা নেতাজি নামে চিনি, কোন কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল? সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ, স্কটিশ চার্চ কলেজ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে। তো সুভাষচন্দ্র বসুকে কোন কলেজ থেকে বহিষ্কৃত করা হয়েছিল? অপশন নাম্বার বি আমরা যদি দেখি প্রেসিডেন্সি কলেজ থেকে, ঠিক আছে। প্রেসিডেন্সি কলেজ থেকে তাকে কিন্তু বহিষ্কৃত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, এটাও এসএসসি জিডি 20 ফেব্রুয়ারি 2024 সালে থার্ড শিফটে আসা প্রশ্ন। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী এবং ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, তাই তো? আরউইনের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, সেটা কত সালে হয়েছিল? পরীক্ষা অলরেডি এসেছে 1911, 1921, 1941, 1931। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? অপশন নাম্বার ডি, 1931 সালে কিন্তু আমরা যদি দেখি গান্ধী আরউইন চুক্তি কিন্তু হয়েছিল। গান্ধীজি এবং আরউইনের মধ্যে কিন্তু এই চুক্তিটা হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন সেটাই জানতে চেয়েছেন। অপশনগুলো দেখে নিই। মেগাস্থেনিস, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, ফাহিয়ান হিউয়েনসাং। তো দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাই তো? আমরা যদি দেখি এটা গুপ্ত বংশ। গুপ্ত বংশ ইতিহাসে সব থেকে বেশি সমৃদ্ধশালী, বা আমরা বলতে পারি গুপ্ত বংশকে প্রাচীন যুগের স্বর্ণযুগ কিন্তু বলা হয়, ঠিক আছে। গোল্ডের এইজ যদি বলা হয় তাহলে গুপ্ত যুগকে কিন্তু বলা হয়। শ্রীগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি ফাহিয়ান কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে কিন্তু ভারতে এসেছিলেন। ফাহিয়ান এসেছিলেন চীন দেশ থেকে। ওকে, ব্রিটিশ সরকারের কোন সিদ্ধান্তের প্রতিবাদে লালা লাজপত রায় মারা গিয়ে যায়? কিছুক্ষণ আগে কিন্তু আমি ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম, প্রথমের দিকে কোশ্চেনটা ছিল, তাই তো? বঙ্গভঙ্গ আন্দোলন, রাওলাট আইন, ভারত সরকার আইন 1919, সাইমন কমিশন। সাইমন গো ব্যাক, ঠিক আছে। কারণ সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না, ক্লিয়ার? তার জন্য সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে লালা লাজপত রায়, যাকে আমরা পাঞ্জাব কেশরী বলে নামে চিনি, ঠিক আছে, তিনি কিন্তু মারা যান। ওকে, সাইমন কমিশন। চলো নেক্সট প্রশ্ন। প্রথম কারখানা আইন বা ফ্যাক্টরি অ্যাক্ট কত সালে পাস করা হয়? প্রথম কারখানা আইন 1881, 1883, 1885, 1886। তো প্রথম কারখানা আইন অ্যাকচুয়ালি ফ্যাক্টরি অ্যাক্ট। এখানে যারা শিশু শ্রমিক আছে তাদের কাজ করা যাবে না, বা ভারী শিল্পে কোনো কাজ করা যাবে না। এটা প্রথম পাস করেছিল অপশন নাম্বার এ 1881 সালে লর্ড রিপন করেছিল। কে করেছিল? লর্ড রিপন কিন্তু করেছিল। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন দেখে নেই। কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন?
কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, তাই না? কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে A.O. হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, তাই না? যিনি একজন হচ্ছে ASI ছিলেন। ইংরেজের হচ্ছে কি অবসরপ্রাপ্ত কর্মচারী লর্ড ডাফরিন, লর্ড কর্নওয়ালিস, লর্ড মেয়ো, লর্ড ডালহৌসি। তো কংগ্রেস প্রতিষ্ঠার সময় 1885 সালে কে ভাইসরয় ছিলেন? কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আমরা যদি দেখি বোম্বাইয়ে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, যেখানে 72 জন সদস্য নিয়ে কিন্তু এই কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। কংগ্রেসের প্রথম সভাপতিত্ব করেছিলেন কে? আমরা যদি দেখি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অপশন নাম্বার এ লর্ড ডাফরিন হয়ে যাবে কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেই কি রয়েছে। কোন নদীর তীরে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ হয়েছিল? হর্ষবর্ধন উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা, দ্বিতীয় পুলকেশী দক্ষিণ ভারতের সেই সময় শ্রেষ্ঠ রাজা কে বলেছিলেন? হিউয়েন সাং বলেছিলেন। ঠিক আছে, যেখানে 3 দেশ থেকে ভারতে এসেছিলেন, মহানদী, কৃষ্ণা, নর্মদা, তাপ্তি। কোন নদীর তীরে এই হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ হয়েছিল? এটাকে দেখো, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বা কোশ্চেন্স। ওকে, তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার নর্মদা। নর্মদা নদী হচ্ছে আমাদের পশ্চিম বাহিনীর নদী এবং দীর্ঘতম নদী পশ্চিম বাহিনীর মধ্যে। এখানে আমরা যদি দেখি হর্ষবর্ধন পরাজিত হয়েছিল দ্বিতীয় পুলকেশীর কাছে। আর দ্বিতীয় পুলকেশীকে আবার হত্যা করেছিল নরসিংহ বর্মন, প্রথম নরসিংহ বর্মন। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। ঠিক আছে, শাহজাহান, শেরশাহ, আকবর না জাহাঙ্গীর? তো নিম্নলিখিত কোন শাসক মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন? তোমরা সকলেই জানো অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার সম্রাট আকবর। সম্রাট আকবর হচ্ছে মুঘল বংশের শ্রেষ্ঠ রাজা বা সম্রাট। চলো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো হিন্দু প্যাট্রিয়ট সবসময়ের জন্য নীল চাষীদের জন্য বা হয়ে লড়েছিলেন। ঠিক আছে, শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখার্জি, বালগঙ্গাধর তিলক, কৃষ্ণ কুমার মিত্র। তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? সব থেকে পপুলার সম্পাদক অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? হরিশ্চন্দ্র মুখার্জি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো, কোন পাল শাসকের শাসনকালে আরব থেকে সুলেমান ভারতে এসেছিলেন? কোন পাল শাসকের শাসনকালে আরব থেকে সুলেমান ভারতে এসেছিলেন? অপশনগুলো দেখে নেই। দেবপাল, ধর্মপাল, রামপাল, গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা বাংলায়। ঠিক আছে, অরাজকতার কে বা মৎস্যনায়কে হাঁটিয়ে দিয়ে বা মৎস্যনায়কে উচ্ছেদ করে বাংলায় একজন নির্বাচিত রাজা হয়েছিলেন, যার নাম হচ্ছে গোপাল। তার রাজধানী ছিল কোথায়? এখন বর্তমানে আমাদের বিহারের মুঙ্গের। ঠিক আছে, সেই সময় বিহারের মুঙ্গেরই ছিল। তো এই আরব থেকে সুলেমান ভারতে এসেছিলেন কার সময়? অপশন নাম্বার এ দেবপালের শাসনকালে। ওকে, চলো, পাল বংশের পর সেন বংশ বাংলায় কিন্তু রাজত্ব করেছিল। পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। চলো, অনন্ত বর্মন, প্রথম রাজেন্দ্র চোল, দ্বিতীয় পুলকেশী, প্রথম কীর্তিবর্মন। তো পুরীর জগন্নাথ মন্দির, ঠিক আছে, পুরীর মধ্যে কি আছে? জগন্নাথ মন্দির হচ্ছে। তো কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়েছিল? অপশন নাম্বার এ অনন্ত বর্মনের সময়। অপশন নাম্বার এ অনন্ত বর্মনের সময় কিন্তু পুরীর জগন্নাথ মন্দির কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন। নিম্নলিখিত ব্যক্তিত্বের মধ্যে কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত? বাংলার দেশবন্ধু। ওকে, চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো কে বাংলার দেশবন্ধু নামে পরিচিত? আমরা যদি দেখি অপশন নম্বর এ সঠিক অ্যান্সার চিত্তরঞ্জন দাস। 1925 সালে মারা গিয়েছিলেন। 1923 সালে কি করেছিলেন? স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন কলকাতার প্রথম মেয়র। আর চিত্তরঞ্জন দাস, ঠিক আছে, তিনি ছিলেন একজন আইনজীবী। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নেই। কোন আইনে ভারতে খ্রিস্টান মিশনারিদের প্রবেশ অনুমতি দেওয়া হয়েছিল? খ্রিস্টান মিশনারিদের অনুমতি প্রবেশ দেওয়া হয়েছিল। রেগুলেটিং অ্যাক্ট 1773, চার্টার অ্যাক্ট 1813, চার্টার অ্যাক্ট 1833, উপরের কোনোটি নয়। তো বলো তোমরা কি হবে আমাদের এখানে অ্যান্সার? এই দেখো, খ্রিস্টান মিশনারিরা যখন কলকাতায় এসেছিলেন তখন কলকাতা তাদের বাধা দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে তারা সরাসরিভাবে কলকাতা থেকে
আমাদের যে ডিস্ট্রিক্ট, আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে বিলং করি, এই জলপাইগুড়িতে তারা কিন্তু এসেছিল, ঠিক আছে। এবং জলপাইগুড়ির দিকে আসার পরে তারা কিন্তু সব থেকে যারা নিম্ন শ্রেণীর মানুষ, ঠিক আছে, আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তাদের কাছে গিয়েছিল। তাদের কাছে গিয়ে তাদের ধর্ম কিন্তু তারা প্রচার করেছিল। এখনো তারা বিভিন্ন লোভনীয়র মাধ্যমে কিন্তু ধর্মান্তরিত করছে, এখনো ধর্মান্তরিত করে চলছে। আমরা যদি দেখি বিভিন্ন নিউজে আমরা কিন্তু খবর পাচ্ছি যে এখন তারা কিন্তু ধর্মান্তরিত করেই চলছে। তো তারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এসে প্রথম যদি আমরা দেখি এই খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করেছিলেন এবং প্রচুর নরনারীকে তারা কিন্তু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছিল। এখনও সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো অপশন নম্বর বি, চার্টার অ্যাক্টের মাধ্যমে করেছিল এটা। 1813 খ্রিস্টাব্দে খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশ কিন্তু করেছিল। ওকে, তো তারা প্রথমে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে এসেছিল কলকাতায় বাধা পাওয়ার পর। ইংরেজরা তার সঙ্গে তারা কিন্তু পড়াশোনাটাও কিন্তু শিখাচ্ছে, ঠিক আছে। আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে এই যে খ্রিস্টান মেজরিটিতে কিন্তু মিজোরাম রয়েছে। মিজোরাম এখন বর্তমানে ভারতের মধ্যে নাম্বার 1 পজিশনে কিন্তু শিক্ষার দিক দিয়ে রয়েছে। তো তারা শিক্ষার কিন্তু অনেকটাই আর কি উন্নতি ঘটায়। ওকে, চলো, সন্ধ্যাকর নন্দীর লেখা বই কোনটি? সন্ধ্যাকর নন্দীর লেখা বই কোনটি তোমরা বলো। হর্ষচরিত, রামচরিত, অর্থশাস্ত্র, কোনোটি নয়। তো সন্ধ্যাকর নন্দীর লেখা বই কোনটি? আমরা প্রত্যেকে জানি সন্ধ্যাকর নন্দী কি লিখেছিলেন? রামচরিত। অপশন নম্বর বি সঠিক অ্যান্সার। হর্ষচরিত কিছুক্ষণ আগে বললাম বাণভট্ট, অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা, তাই তো। চলো, কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? কবিদের মধ্যে তিনি ছিলেন শ্রেষ্ঠ। তো কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল কবিরাজ? ওকে, দেখে নেই। শ্রীগুপ্ত, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? অপশন নম্বর বি সমুদ্রগুপ্ত, ঠিক আছে, যাকে 100 ব্যাটেলস অফ হিরো বলে, শতযুদ্ধের নায়ক বলে, ঠিক আছে। স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারতের রক্ষাকারী। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় নবরত্ন কিন্তু বিরাজমান ছিলেন। চলো, ভারতের প্রথম কাপড় কল স্থাপিত হয় কত সালে? কাপড় কল ভারতের কোথায় প্রথম স্থাপিত হয়েছিল, সরি কত সালে? ওকে, 1800 সালে, 1818, 1853, 1855। ওকে, যদি একটু স্পিড হয়ে থাকে তোমরা দেখে নেবে, ঠিক আছে, কারণ 100টা প্রশ্ন রয়েছে। আমি এটাকে দীর্ঘায়ু করতে চাই না, অল্প সময়ের মধ্যে যাতে তোমরা 100টা ক্লিয়ার করতে পারো। আর কেমন হলো ক্লাসটি, কেমন লাগছে তোমাদের, একটু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে ভালো খারাপই বলবে, ঠিক আছে। কোনো কিছু নেই, তোমাদের যেটা লাগবে, তোমাদের যেটা মনে হবে সেটাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট কিন্তু করে জানাবে। ওকে, 1818। চলো, বি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, টমাস রো কার দরবারে এসেছিলেন? টমাস রো কার দরবারে এসেছিলেন? সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁ, সম্রাট জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। তো টমাস রো কার দরবারে এসেছিলেন? মোগল সম্রাট। আমরা যদি দেখি অপশন নম্বর সি সঠিক অ্যান্সার, জাহাঙ্গীরের সময় কিন্তু এসেছিলেন। চলো, নেক্সট প্রশ্ন দেখে নিই। রাজতরঙ্গিনী গ্রন্থের রচিতাকে? রাজতরঙ্গিনী গ্রন্থের রচিতাকে? অলবিরুনি, বরাহমিহির, কলহন, বিশাখ দত্ত। তো রাজতরঙ্গিনী গ্রন্থের রচিতাকে তোমরা অবশ্যই বলবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। রাজতরঙ্গিনী গ্রন্থের রচিতাকে কলহন, ঠিক আছে। জম্মু কাশ্মীরে কিন্তু পুরোপুরিভাবে ইতিহাস আমরা পাই এই রাজতরঙ্গিনী কাব্যে। প্রথম ঐতিহাসিক যদি আমরা গ্রন্থ পাই, ঠিক আছে, ঐতিহাসিকভাবে, তাহলে হচ্ছে কলহনের রাজতরঙ্গিনী। নেক্সট প্রশ্ন, কত সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থা কর্মচারী নির্বাচনের ব্যবস্থা করা হয়? সিভিল সার্ভিস, ঠিক আছে। অপশনগুলো দেখে নিই। 1818, 1835, 1853, 1862। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? ঠিক আছে, অপশন নম্বর সি 1853 সালে। তখন আমাদের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি ছিলেন। তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, যাকে আমরা ভারতের রেলপথের জনক বলে চিনি, ঠিক আছে। চলো, নেক্সট প্রশ্ন, কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়? কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয়? প্রথম বাজিরাওকে, শম্ভুজিকে, শাহুজিকে, বাজিরাওকে। তো কাকে মারাঠা জাতির নেপোলিয়ন বলা হয় তোমরা একটু বলবে। প্রথম বাজিরাওকে, শম্ভুজিকে, শাহুজিকে, বাজিরাওকে। তো অপশন নম্বর ডি না, এ প্রথম বাজিরাওকে। এখানেও বাজিরাও দেখছি তাই আমি ভাবছি প্রথম বাজিরাও হবে, ঠিক আছে। অপশন নম্বর এ। নেক্সট প্রশ্ন দেখো,
বাহমনি রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল? বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি, বাদামীনগর, গুলবর্গা, গৌড়। বলো তোমরা। বাহমনি রাজ্যের রাজধানী কোথায় ছিল? অপশন নাম্বার যদি দেখি আমরা এখানকার মধ্যে সি, সঠিক অ্যান্সার সি, গুলবর্গা হয়ে যাচ্ছে বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। দেখো বাহমনি রাজ্য আর বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য 1337 আর বাহমনি রাজ্য তাই তো 1347। বোঝা গেল? প্রতিষ্ঠিত হয়েছিল মোহাম্মদ বিন তুগলকের সময় দক্ষিণ ভারতে। ওকে, চলো। কোন সৌধের রং গোলাপি? কোন সৌধের রং গোলাপি? তাজমহল, হাওয়া মহল, মমতাজ মহল, মতি মহল। তো কোন সৌধের রং গোলাপি? পিঙ্ক। তো অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার। ঠিক আছে, হাওয়া মহল। হাওয়া মহল কোথায় অবস্থিত? রাজস্থানে অবস্থিত হাওয়া মহল। ওকে, তাজমহল তো আমরা সকলে জানি কানপুরে, তাই না? সরি, কানপুর কেন বলছি, আমাদের হচ্ছে ইউপিতে অবস্থিত, তাই তো? ইউপির মধ্যে কানপুর অবস্থিত, কানপুরের কাছেই। ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? ওকে, ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? শেরশাহের হিন্দু সেনাপতি, গৌড়ের রাজা, একজন জায়গিরদার, কোনোটি নয়। তো ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন? অপশন যদি আমরা দেখি সঠিক অ্যান্সার এ, শেরশাহের হিন্দু সেনাপতি ছিলেন কে? এই ব্রহ্মজিৎ গৌড়। বোঝা গেল? শেরশাহ যে কিনা দ্বিতীয় আফগান বংশ প্রতিষ্ঠিত করেছিলেন দিল্লিতে। তৃতীয় পানিপথের যুদ্ধ, যেটা 1761 খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তৃতীয় পানিপথের যুদ্ধ। ওকে, চলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মারাঠা ও মোগল, শিখ ও মুঘল, মারাঠা ও ইংরেজ, মারাঠা ও আফগান, তাই তো? তৃতীয় পানিপথের যুদ্ধ আমরা যদি দেখি 1526 প্রথম পানিপথের যুদ্ধ, 1556 দ্বিতীয় পানিপথের যুদ্ধ, আর 1761 তৃতীয় পানিপথের যুদ্ধ। তো তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? মারাঠা এবং আফগানদের মধ্যে কিন্তু হয়েছিল। ঠিক আছে, মারাঠা আর আফগানদের মধ্যে কিন্তু হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি রয়েছে। তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তালিকোটার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1526, 1539, 1556, 1565। তো তোমরা বলো কালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা যদি দেখি এখানে কালিকোটার যুদ্ধ 1565 সালে হয়েছিল। কত সালে? 1565 সালে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। বিজয়নগর আর 4টা সাম্রাজ্যের মধ্যে হয়েছিল, আর এইখানে বিজয়নগর আমরা যদি দেখি পুরোপুরি হয়ে কিন্তু ধ্বংসই হয়ে গিয়েছিল প্রায়। নিম্নের কোন শিখ গুরু খালসা নামে এক সামরিক বাহিনী গড়ে তোলেন? শিখ, ঠিক আছে। গুরু নানক, গুরু রামদাস, গুরু তেগ বাহাদুর, গুরু গোবিন্দ সিংহ। তো নিম্নের কোন শিখ গুরু খালসা নামে সামরিক বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন বা সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন? দেখো গুরু নানক হচ্ছে শিখ ধর্মের প্রবর্তক। তো অপশন নাম্বার ডি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার, গুরু গোবিন্দ সিংহ কিন্তু খালসা নামে এক সামরিক বাহিনী কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। শিবাজি উৎসব কে সূচনা করেন? শিবাজি উৎসব, শিবাজি যে কিনা মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজি। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দেবেন্দ্রনাথ ঠাকুর, বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়। তো শিবাজি উৎসব মহারাষ্ট্রে এখনো পালন করা হয়। তো শিবাজির উৎসব অপশন নাম্বার সি, বালগঙ্গাধর তিলক কিন্তু কি করেছিলেন? শিবাজি উৎসব কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। বাবরের ভারত আক্রমণের সময় কে দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্যের শাসক ছিলেন? বাবর যখন 1526 সালে ভারত আক্রমণ করেছিলেন, ঠিক আছে, সেই সময় দক্ষিণ ভারতের বিজয়নগরের সাম্রাজ্যের শাসক কে ছিলেন? সদাশিব রায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় দেব রায়, সালুক নরসিংহ। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি, কৃষ্ণদেব রায়। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। টিপু সুলতান মহীশূরের শাসন হন কত সালে? ওকে, এসএসসি জিডি কনস্টেবল 22/2/2024 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। টিপু সুলতান 1798, 1782, 1792, 1786। এই টিপু সুলতান চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মারা যান। ঠিক আছে, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে মারা যান। 1799 সালে তিনি কিন্তু চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কিন্তু মারা গিয়েছিলেন টিপু সুলতান। ঠিক আছে, যে কিনা ভারতের মাটিতে প্রথম
রকেট সঞ্চালন করেছিল, রকেট বানিয়েছিল, ঠিক আছে, টিপু সুলতান। এছাড়াও ফ্রান্সের সঙ্গে তার ভালো কিন্তু যোগসূত্র ছিল। তো এখানে অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, 1886 সালে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড দ্য ফকির অফ জাহাঙ্গীরা বইটির রচয়িতা কি? টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড দ্য ফকির অফ জাহাঙ্গীরা বইটির রচয়িতা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, ডিরোজিও। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? অপশন নাম্বার ডি, ডিরোজিও হবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। তো ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কি বললাম? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিওর যে প্রতিষ্ঠিত দল নব্য বেঙ্গল বা ইয়ং বেঙ্গল নামে কিন্তু পরিচিত, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে কিন্তু পরিচিত। চলো নেক্সট প্রশ্ন। কোন সুলতানি শাসক দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেন? কোন সুলতানি শাসক দিল্লি থেকে আগ্রায়, আর তাজমহল কোথায় অবস্থিত? আগ্রায়। তখন আমার কানপুর কিন্তু বেরিয়েছিল, তাই তো? আগ্রা হবে, অ্যাকচুয়ালি কি হবে? আগ্রায় রাজধানী স্থানান্তর করেছিল, আগ্রায় তাজমহল অবস্থিত। সিকান্দার লোদি, মোহাম্মদ বিন তুগলক, বহুলু লোদি, ইব্রাহিম লোদি। তো কোন সুলতান দিল্লি থেকে আগ্রায় রাজধানী স্থানান্তর করেছিলেন? অপশন নাম্বার এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার সিকান্দার লোদি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। ডক্টরিন অফ লেপ্সি বা শতবিলম্ব নীতি কে প্রবর্তন করেন? ডক্টরিন অফ লেপ্সি বা শতবিলম্ব নীতি কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? দেখো আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার আমরা যদি দেখি কি হচ্ছে বলো তো, ডি। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ডক্টরিন অফ লেপ্সি কি বা শতবিলম্ব নীতি কি? যে রাজ্যের, ঠিক আছে, যে রাজ্যের রাজার বা রানীর আমরা বলতে পারি পুত্র সন্তান থাকবে না, সেই রাজ্য কি হবে? ইংরেজদের সঙ্গে কিন্তু যুক্ত হবে, বা ইংরেজ সরকার সেই রাজ্যটাকে নিয়ে নেবে। এটা কি বলা হয়? ডক্টরিন অফ লেপ্সি বা শতবিলম্ব নীতি। ওকে, চলো, কোনো দত্তক পুত্র কিন্তু এখানে চলবে না। গোলকন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? দেখো আমি একটু তাড়াতাড়ি করাচ্ছি, কারণ আর বিশ্লেষণ বেশি করছি না, ঠিক আছে? কারণ আমি যখন বিস্তারিতভাবে পড়েছিলাম তখন তোমাদের কিন্তু বিশ্লেষণ করিয়েছিলাম, ঠিক আছে, পুরোপুরিভাবে। তো গোলকন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, কর্ণাটক। বলো তোমরা। গোলকন্ডা দুর্গটি কোন রাজ্যে অবস্থিত? আমরা যদি দেখি অপশন নাম্বার ই, সঠিক অ্যান্সার তেলেঙ্গানা। ঠিক আছে, তেলেঙ্গানা 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে কিন্তু বেরিয়েছে 23শে জুন। ঠিক আছে, তেলেঙ্গানা 2014 সালে তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। চলো, কে ভারতীয় রেনেসাসের জনক নামে পরিচিত এবং বঙ্গীয় রেনেসাস আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিল? এসএসসি জিডি কনস্টেবলস 22/2/2024, 23শে ফেব্রুয়ারি, 3rd শিফটে আসা প্রশ্ন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রয়, রবীন্দ্রনাথ ঠাকুর। তো কে ভারতীয় রেনেসাসের জনক নামে পরিচিত ছিলেন এবং বঙ্গীয় রেনেসাস আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? অপশন আমরা যদি দেখি সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, রাজা রামমোহন রয়, যাকে আমরা ভারত পথিক, ভারতের শুকতারা এগুলো কিন্তু বলে থাকি। হাম্পি কি জন্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাম্পি কি জন্য বিখ্যাত? এটি গোলকোন্ডার রাজধানী ছিল, এটি বিজয়নগরের রাজধানী ছিল, এটি এখানে মধ্যযুগের বৃহত্তম অস্তাবল ছিল, এটি ছিল ভারতীয় মহাকাব্যের ফার্সি অনুবাদক। তো হাম্পি কি জন্য বিখ্যাত ছিল? আমরা যদি দেখি অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। এটি বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। ওকে, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন দেখে নেই কি রয়েছে। গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? গুরুমুখী লেখার পদ্ধতি গুরু নানক, গুরু অঙ্গদ, গুরু রামদাস, গুরু অর্জুন। তো গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রবর্তন করেছিলেন বা প্রচলন করেছিলেন? তোমরা বলো। অপশন নাম্বার যদি আমরা দেখি বি সঠিক অ্যান্সার, গুরু অঙ্গদ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নেই কি বলছে। হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? হলদিঘাটের যুদ্ধ 1576, হলদিঘাটের যুদ্ধ, তাই না? হলদিঘাট কোথায়? আমরা যদি দেখি হলদিঘাট রাজস্থান রাজ্যে অবস্থিত। কোথায়? রাজস্থান রাজ্যে অবস্থিত। শেরশাহ, রাণা প্রতাপ সিংহ, রাণা সংগ্রাম সিংহ, মেবারের রাণা সংঘ। তো হলদিঘাটের যুদ্ধ আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার রাণা প্রতাপ সিংহ।
ওকে, এই রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম কি? চেতক বা চৈতক। চেতক বা চৈতক আমরা যদি বলি, রানা প্রতাপ সিংয়ের ঘোড়া ছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বরাজ নয়, কি বলেছিলেন? শিক্ষা অপেক্ষা করতে পারে কিন্তু স্বরাজ নয়, স্বাধীনতা নয়, এটি কার বিখ্যাত উক্তি? স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা লাজপত রায়, চিত্তরঞ্জন দাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই উক্তিটি কার? শিক্ষা অপেক্ষা করিতে পারে কিন্তু স্বাধীনতা নয়, মানে স্বরাজ নয়। তো স্বরাজ্য দলকে প্রতিষ্ঠা করেছিলেন অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার, চিত্তরঞ্জন দাস, তাই না? বা দেশবন্ধু চিত্তরঞ্জন আমরা বলতে পারি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, অ্যানি বেসান্ত, ঋষি অরবিন্দ ঘোষ। বলো তোমরা, সার্ভেন্টস অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেন? অপশন নাম্বার এ, গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন, যে কিনা গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন। কে? এই গোপালকৃষ্ণ গোখলে হচ্ছেন গান্ধীজির রাজনৈতিক গুরু। ওকে, চলো। মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতাকে? মিলিন্দ পঞ্চহ গ্রন্থটির রচয়িতাকে? পতঞ্জলি, নাগসেন, জয়দেব, পাণিনি। তো মিলিন্দ পঞ্চহ গ্রন্থের রচয়িতাকে আমরা প্রত্যেকে জানি, মিলিন্দ পঞ্চহ গ্রন্থের রচয়িতা হচ্ছে নাগসেন। কি হবে? অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? 1919 সালের 13 এপ্রিল, তাই না? 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। ওকে, পাঞ্জাবের অমৃতসরে। এখানে হাজার হাজার মানুষকে কিন্তু হত্যা করা হয়েছিল গুলি করে। লর্ড রিপন, জেনারেল ডায়ার, লর্ড জেমসফোর্ড। ওকে, তো আমরা প্রত্যেকেই জানি যে কে করেছিল। অপশন নাম্বার সি কিন্তু হবে সঠিক অ্যান্সার, জেনারেল ডায়ার নির্দেশে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এসএসসি জিডি কনস্টেবল 22/2/2024 সেকেন্ড শিফটে আসা প্রশ্ন। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? দেখো, এর আগের বছর মানে 2025 সালে সব থেকে বেশি কিন্তু হিস্ট্রি থেকে আমরা যদি দেখি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে, প্রাচীন ভারতের ইতিহাস থেকে যদি আসে, সব থেকে বেশি হিস্ট্রি হলো কি বংশ? মৌর্য সাম্রাজ্য থেকে কিন্তু সব থেকে বেশি প্রশ্ন এসেছিল। তো মহাপদ্মনন্দ, বিন্দুসার, অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম ক্লাসে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? অপশন নাম্বার ডি, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধরানন্দকে উচ্ছেদ করে কিন্তু মৌর্য বংশের প্রতিষ্ঠা করেছিলেন। আর এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? আমরা যদি দেখি, চাণক্য, বিষ্ণুগুপ্ত ছিলেন কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু গুরু। ঠিক আছে। আর চন্দ্রগুপ্ত মৌর্য শ্রাবণ বেলগোলায় কিন্তু মারা গিয়েছিলেন। কোথায় মারা গিয়েছিলেন? শ্রাবণ বেলগোলায়। এটা কোথায়? এটা কিন্তু মহীশূর। মহীশূর কোথায়? কর্ণাটক। বর্তমানে কর্ণাটক রাজ্যে কিন্তু মারা গেছিলেন। এটা কিন্তু পরীক্ষা তোমাদের আসে, তাই লিখে দিলাম। চলো নেক্সট প্রশ্ন। স্বামী দয়ানন্দ সরস্বতী ড্যাশ প্রতিষ্ঠা করেন, যা একটি সংস্থা হিন্দু ধর্মের সংস্কৃতি পুনঃপ্রবর্তন করার জন্য চেষ্টা করেছিলেন? দেখো, এটাও এসএসসি জিডি কনস্টেবলস 10/1/2023 থার্ড শিফটে আসা প্রশ্ন। ঠিক আছে, চলো। আর্য সমাজ, আদি হিন্দু সমাজ, বেদান্ত সমাজ, আদি ধর্ম সমাজ। তো স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাষ্ট্রের একজন ধর্ম সংস্কারক ছিলেন। ঠিক আছে, তো তিনি অপশন নম্বর এ আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন 1886 সালে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, এগোনো যাক। সিজদা ও পাইবাস প্রথা প্রবর্তন করেন কে? সিজদা ও পাইবাস প্রথা। সিজদা যখন সুলতান রুমে প্রবেশ করবেন বা সবাই প্রবেশ করবেন, তখন কি করতে হবে? মাথা নত হয়ে থাকতে হবে। আর পাইবাস প্রথা মানে কি? সম্রাট যখন তার চেয়ারে বসে বললেন, ঠিক আছে, বা সিংহাসনে বসে বললেন, তখন গিয়ে তার পদযুগল যে রয়েছে, পা দুটোকে নিয়ে কিন্তু চুম্বন করতে হবে। এটাকে বলা হয় পাইবাস প্রথা। সিজদা ও পাইবাস প্রথা কে প্রবর্তন করেছিলেন? বাহরাম শাহ, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন। তো আমরা যদি দেখি, এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি, গিয়াসউদ্দিন বলবন। ওকে, এই গিয়াসউদ্দিন বলবন সিজদা এবং পাইবাস প্রথা কিন্তু প্রবর্তন করেছিলেন সুলতানি যুগে। মাস্কি লেকে অশোককে নিজেকে কি নামে অভিহিত করেছিলেন? কি নামে অভিহিত করেছিলেন?
অশোকা, প্রিয়দর্শী, মগধের রাজা, দেবানন্দ প্রিয়দর্শী। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? মাস্কি লেক। ঠিক আছে, যে কিনা এই লেকটা 1837 সালে মেবি, ঠিক আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি কিন্তু আমাদের কি করেছিলেন, এই লেকটা কিন্তু পড়েছিলেন। ঠিক আছে, মাস্কি লেক অশোকের। তো সেখানে তিনি পেয়েছিলেন এই নামটি, অপশন নাম্বার ডি, দেবানন্দ প্রিয়দর্শী নামটি কিন্তু উল্লেখ করেছিলেন। অশোক নিজেকে কি নামে অভিহিত করত? দেবানন্দ প্রিয়দর্শী। ওকে, চলো নেক্সট প্রশ্ন। হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ বা ঝিলামের যুদ্ধ অ্যাকচুয়ালি ঝিলাম নদীর তীরে হয়েছিল, তার জন্য ঝিলামের যুদ্ধ নামে পরিচিত। এছাড়া হিদাসপিসের যুদ্ধ কারণ গ্রিকরা এই যুদ্ধ করেছিল, গ্রিক ভাষায় এটাকে বলা হয় হিদাসপিসের যুদ্ধ। ধনানন্দ ও আলেকজান্ডার, ধনানন্দ ও চন্দ্রগুপ্ত মৌর্য, আলেকজান্ডার ও পুরু, আলেকজান্ডার ও দারায়ুস। তো কাদের মধ্যে এই হিদাসপিস বা ঝিলামের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার। ঠিক আছে, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল। এখানে আলেকজান্ডারের যে সেনাপতি আছেন সেলুকাস বা আলেকজান্ডারের মধ্যে পুরুর মধ্যে একটা কথোপকথন হয়েছিল। তখন বলেছিল তুমি রাজার প্রতি কেরম আচরণ করো। তো অবশ্য আমাদের পুরু একবারে বীরের মতো করে যুদ্ধ করেছিল, আহত হওয়ার পরেও তিনি যুদ্ধ করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে আমার যতক্ষণ জীবন রয়েছে ততক্ষণ আমি লড়াই করে যাব। ঠিক আছে, বিনা লড়াইয়ে আমি কোনো কিছু দিতে চাই না। তো তিনি তখন একটা উক্তি করেছিলেন, রাজার প্রতি রাজার আচরণ। ঠিক আছে, তো এই উক্তিটি কিন্তু তিনি করেছিলেন এবং পরবর্তীকালে আলেকজান্ডার আমরা যদি দেখি পুরুকে কিন্তু তার সাম্রাজ্য আবার ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধিতে কে ভূষিত করেন? সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধিতে কে ভূষিত করেছিলেন? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসুকে দেশনায়ক উপাধি থেকে কি করেছিলেন? ভূষিত করেছিলেন অপশন নাম্বার ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা কিন্তু উপাধি দিয়েছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নানা সাহেবের আসল নাম কি? নানা সাহেব এর আসল নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, গোবিন্দ ধন্দুপান্ত, মহেশ দাস, আলী গুরসাম্প। তো নানা সাহেবের আসল নাম কি? আমরা যদি দেখি অপশন নাম্বার হচ্ছে বি, গোবিন্দ ধন্দুপান্ত। ওকে, গোবিন্দ ধন্দুপান্ত হচ্ছে নানা সাহেবের আসল নাম। ওকে, চলো নেক্সট প্রশ্ন। রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? রাজা রামমোহন রায়, যাকে আমরা ভারতের রেনেসাঁসের জনক, ভারতের ধ্রুবতারা, শুকতারা, ঠিক আছে, এগুলো কিন্তু বলা হয়। নদিয়া, মেদিনীপুর, হুগলি না পুরুলিয়া? রাজা রামমোহন রায় পশ্চিমবঙ্গের কোন জেলায় জন্মগ্রহণ করেছিলেন? অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার সি, হুগলিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। বিধবা বিবাহ আইন কত সালে কার্যকর করা হয়? বিধবা বিবাহ আইন কত সালে কার্যকর করা হয় বলবে তোমরা? 1854 সালে, 1855 সালে, 1856 সালে, 1857 সালে বিধবা বিবাহ আইন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য এই বিধবা বিবাহ আইন প্রচলন হয়েছিল। ঠিক আছে, সেই সময় আমাদের ভাইসরয় কে ছিলেন? 1856 হচ্ছে লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিং কিন্তু এই আইনটা পাস করেছিলেন। তার আগে ছিলেন লর্ড ডালহৌসির সময় কিন্তু পেশ করা হয়েছিল। লর্ড ডালহৌসির সময় পেশ করা হয়েছিল, লর্ড ক্যানিংয়ের সময় এটা কিন্তু পাস হয়ে যায়। ওকে, 1856। তার রাজত্বকালে মেহারল্লি লোহার স্তম্ভ নির্মাণ করেন। তার রাজত্বকালে, তার বলতে এখানে কার কথা বলা হচ্ছে? সম্রাট অশোক, সম্রাট কনিষ্ক, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো তার রাজত্বকালে মেহারল্লি লোহার স্তম্ভ নির্মাণ করা হয়েছিল। তো কার রাজত্বকালে এটা তোমাদের বলতে হবে। তো এখানে ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে কিন্তু মেহারল্লি লোহার স্তম্ভ নির্মাণ কিন্তু করা হয়েছিল। এখন তোমরা যাবে, দিল্লিতে একটা এরকম পিলার রয়েছে, ঠিক আছে, স্তম্ভ রয়েছে, বোঝা গেল? এটা কিন্তু এখনো রয়েছে, সেই কয়েক হাজার বছর আগে কিন্তু নির্মাণ করা হয়েছিল দিল্লিতে। ঠিক আছে, দিল্লি যে কুতুব মিনার রয়েছে তার পাশে কিন্তু এই পিলারটা কিন্তু রয়েছে, স্তম্ভটা। কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? কোন বাঙালি স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? বঙ্গভঙ্গ আন্দোলন 1905 লর্ড কার্জন কিন্তু কি করেছিলেন? এই বঙ্গভঙ্গটা কিন্তু শুরু করেছিলেন। বিপিন চন্দ্র পাল, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, উপরের কোনোটাই নয়। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা?
অপশন নাম্বার ই হয়ে যাবে আমাদের এখানে সঠিক, বিপিন চন্দ্র পাল কিন্তু হয়ে যাবে সঠিক। আমরা যে লাল পাল বাল বলি, ঠিক আছে, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক। ওকে, তো আমাদের সব অপশন নাম্বার এ বিপিন চন্দ্র পাল। ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার একটি ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নিয়োগ করেছিলেন। এই কমিটির কি নামে পরিচিত? কি বললাম আবার? ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য ব্রিটিশ সরকার একটি ভারতীয় সংবিধিবদ্ধ কমিশন নিয়োগ করেছিলেন। এই কমিটির নাম কি? হান্টার কমিটি, সাইমন কমিটি, ক্রিপস মিশন, এলবার্ট কমিশন। বলো তোমরা, এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি যদি আমরা দেখি সঠিক অ্যান্সার কিন্তু হবে, সরি সাইমন কমিশন, ইয়েস সাইমন কমিশন। ক্রিপস মিশন তো পরবর্তীকালে এসেছিলেন, ঠিক আছে, 1946 সালে ক্রিপস মিশনে এসেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। কোন ভারতীয় গভর্নর ভারতের ইংরেজি ভাষার প্রচলন শুরু করেছিলেন? কোন গভর্নর জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন শুরু করেছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড মেকলে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? কোন ভারতীয় জেনারেল ভারতে ইংরেজি ভাষার প্রচলন শুরু করেছিলেন? অপশন নাম্বার এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার 1835 সালে করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং 1835, ঠিক আছে। রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? ইলোরা, উজ্জয়িনী, তাঞ্জাবুর, মহীশূর। রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? আমরা যদি দেখি অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তাঞ্জাবুর, ঠিক আছে। তাঞ্জাবুর কোথায় অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে কিন্তু অবস্থিত, ঠিক আছে। বছরে যেখানে দুবার বৃষ্টিপাত কিন্তু হয়। চলো নেক্সট প্রশ্ন। প্রথম বাংলা সংবাদপত্র হলো কি? সোমপ্রকাশ, সমাচার দর্পণ, বন্দে মাতরম, হিন্দু প্যাট্রিয়ট। প্রথম বাংলা সংবাদপত্র তোমরা প্রত্যেকেই জানো, অ্যান্সার করার চেষ্টা করবে। যারা নতুন, যারা আমাদের বাংলা ডিফেন্স একাডেমি চ্যানেলে একবারই নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে। তো আমরা যদি দেখি এখানে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার, সমাচার দর্পণ। সমাচার দর্পণ হচ্ছে বাংলা ভাষার প্রথম সংবাদপত্র, ঠিক আছে। ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয়েছিল? মাদ্রাজ, কলকাতায়, মুম্বাই না দিল্লিতে? মিউনিসিপ্যালিটি তোমরা সকলে জানো, ঠিক আছে। আমাদের শহরগুলোতে মিউনিসিপ্যালিটি আন্ডারে কাজ করে, তাই না, পৌরসভার আন্ডারে কাজ করে। তো ভারতের কোথায় প্রথম পৌরসভা স্থাপিত হয়? অপশন নাম্বার এ আমরা যদি দেখি সঠিক অ্যান্সার মাদ্রাজ। মাদ্রাজের বর্তমান নাম কি? তামিলনাড়ু, ঠিক আছে। তো তামিলনাড়ুতে বা মাদ্রাজের প্রথম কিন্তু এই পৌরসভা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট প্রশ্ন। অমৃতসরের অপর নাম কি? অমৃতসরের যেখানে হচ্ছে আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবে, তো এই অমৃতসরের অপর নাম কি? গোবিন্দপুর, অমৃতপুর, আলীনগর, রামদাসপুর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? অমৃতসরের অপর নাম হচ্ছে অপশন নাম্বার ডি রামদাসপুর। রামদাসপুর হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। বিজয়নগর রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত? বিজয়নগর রাজ্যটি, যে দক্ষিণ ভারতের মধ্যে বিজয়নগর রাজ্য ছিল বা সাম্রাজ্য ছিল, সেটি কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, মহানদী, টোন্স, তুঙ্গভদ্রা। তো বিজয়নগর সাম্রাজ্যটি বা রাজ্যটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন নাম্বার ডি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার, তুঙ্গভদ্রা নদীর তীরে কিন্তু অবস্থিত বিজয়নগর রাজ্যটি। চলো নেক্সট প্রশ্ন। বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে হরিহর এবং বুক্কু। মুর্শিদ কুলি খাঁর পর কে বাংলার নবাব পদে আসীন হন? মুর্শিদ কুলি খাঁর পর কে বাংলার নবাব পদে আসীন হন? সুজাউদ্দিন, বাহাদুর শাহ, আলীবর্দী খাঁ, সরফরাজ খান। তো মুর্শিদ কুলি খানের পর বাংলার নবাব পদে কে আসীন হন? অপশন নাম্বার সি আমরা যদি দেখি, সুজাউদ্দিন হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। সুজাউদ্দিনের পর আলীবর্দী খান। আর আলীবর্দী খানের হচ্ছে নাতি হচ্ছে আমরা যদি দেখি সিরাজউদ্দৌলা, ঠিক আছে। মানে মেয়ের ছেলে হচ্ছে সিরাজউদ্দৌলা, যিনি ছিলেন হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কে স্যান্ড্রোকোটাস নামে পরিচিত? বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক। তো কে স্যান্ড্রোকোটাস আর অ্যান্ড্রোকোটাস নামে পরিচিত? আমরা সকলে জানি অপশন নাম্বার সি চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকোটাস নামে কিন্তু পরিচিত ছিলেন।
যে কিনা মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয়? রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় সেটা তোমাদের কাছে জানতে চেয়েছেন। বিজয়নগর ও সুলতানি, বিজয়নগর ও বাহমনি, ইলিয়াস শাহী ও মোগল বংশ, উপরের কোনোটি নয়। তো এই যে দেখো দোয়াব কাকে বলা হয়? দুই নদীর যে মধ্যবর্তী অংশ, দুই নদীর মধ্যবর্তী অংশকে আমরা কি বলি? দোয়াব বলি। ঠিক আছে, তো সেই সময় রায়চুর দোয়াব ছিল। এই রায়চুর দোয়াবকে কেন্দ্র করে কোন দুটি রাজ্যের মধ্যে বা কোন দুটি রাজ্যের মধ্যে সংঘাত হয় সেটা হচ্ছে বিজয়নগর এবং বাহমনি। অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার কি হবে? বি, বিজয়নগর ও বাহমনি সাম্রাজ্যের মধ্যে কিন্তু আমরা যদি দেখি কি হয়েছিল, সংঘাত হয়েছিল। সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কোথায়? সুভাষচন্দ্র দ্বিতীয়বারের জন্য কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কোথায়? দেখে নেই, ওয়ার্ধায়, ত্রিপুরীতে, পাটনায়, হরিপুরায়। ঠিক আছে, তো আমরা যদি দেখি এখানে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার হবে। সরি, অপশন নাম্বার বি ত্রিপুরীতে। হরিপুরায় প্রথম 1800 না 1938। ঠিক আছে, হরিপুরায়। আর ত্রিপুরীতে হচ্ছে 1939। ওকে, দ্বিতীয়বারের জন্য। সেই সময় আমরা যদি দেখি সুভাষচন্দ্র বসু গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টাভি সিদ্দারামাইয়াকে পরাজিত করে কিন্তু সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বারের জন্য সভাপতিত্ব করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি আবার রিজাইনও দিয়েছিলেন এবং রিজাইন দেওয়ার পরে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। আর সুভাষচন্দ্র বসু 1939 সালে একটি নতুন দল গঠন করেছিলেন যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কোন মুঘল বাদশাহ জাফর নামে বা জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন? কোন মুঘল বাদশাহ জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন? বাবর, জাহাঙ্গীর, দ্বিতীয় বাহাদুর শাহ, দ্বিতীয় শাহ আলম। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে বলো তোমরা? অপশন নাম্বার সি আমাদের এখানে সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, জাফর ছদ্মনামে উর্দু কবিতা কিন্তু লিখতেন। চলো নেক্সট প্রশ্ন। দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ফিরোজ শাহ তুঘলক, সম্রাট আকবর, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুঘলক। তো অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন। দিল্লি থেকে কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? দিল্লির কোন সুলতান অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন? ঠিক আছে, প্রশ্নটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। তো অপশন নাম্বার এ আমাদের এখানে সঠিক অ্যান্সার ফিরোজ শাহ তুঘলক। ঠিক আছে, ফিরোজ শাহ তুঘলক অশোক স্তম্ভ দিল্লিতে কিন্তু নিয়ে এসেছিলেন। চলো নেক্সট প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো সেখানে কে মেগাস্তিনিসকে এই মৌর্য বংশে বা মৌর্য সাম্রাজ্যে পাঠিয়েছিলেন? দ্বিতীয় আলেকজান্ডার, প্রথম অ্যান্টিওকাস সোটার, প্রথম সেলুকাস নিকটর, প্রথম আলেকজান্ডার। তো আমরা যদি দেখি এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার, প্রথম সেলুকাস নিকেটর, যে কিনা মেগাস্তিনিসকে কিন্তু পাঠিয়েছিলেন। কাকে পাঠিয়েছিলেন? মেগাস্তিনিসকে পাঠিয়েছিলেন। এবং মেগাস্তিনিস ভারত থেকে একটি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিকা। ওকে, ইন্ডিকা গ্রন্থটি কিন্তু লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে মন্তব্য করেছেন কে? 1857 সালে আমরা জানি সিপাহী বিদ্রোহ হয়েছিল বা মহাবিদ্রোহ হয়েছিল, তাই না? ইংরেজদের উপর কারা করেছিল? যারা হচ্ছে ইংরেজ কর্মচারী ছিলেন। ঠিক আছে, তারাই কিন্তু ইংরেজদের বিরুদ্ধে একটা বিদ্রোহ করেছিল, যেটা হচ্ছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত। সিপাহীরা করেছিল। তো তাকে জাতীয় বিদ্রোহ বলে কে মন্তব্য করেছিলেন? বীর সাভারকার, কার্ল মার্কস, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র মজুমদার। তাই তো? তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি কেন বলছি এ, বীর সাভারকর। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের এখানে। সরি কার্ল মার্কস, এই ঠিকই তো আছে। কার্ল মার্কস বলেছিলাম, বি বলেছিলাম, কিন্তু বীর সাভারকর বলেছিলেন স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছিলেন। সরি, হ্যাঁ, অপশন নাম্বার বি কার্ল মার্কস। মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটির আকৃতি কি ছিল? মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটির আকৃতি কিরকম ছিল? বর্গাকার, গোলাকার, আয়তাকার না ত্রিভুজ আকৃতি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্থান বা মৃতের স্তূপ। ঠিক আছে, মহেঞ্জোদারো এই স্থানটি কে নির্মাণ করেছিলেন বা কে আবিষ্কার করেছিলেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, তাই না? রাখালদাস বন্দ্যোপাধ্যায়
1922 সালে। অপশন নাম্বার সি আমরা যদি দেখি এই মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগারটি আকৃতি ছিল অপশন নাম্বার সি হচ্ছে আয়তাকার। ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, চিত্তরঞ্জন দাস। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন নাম্বার যদি দেখি সি সূর্য সেন, বা আমরা বলতে পারি মাস্টারদা সূর্য সেন। ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন মানে তিনি ছিলেন অঙ্কের টিচার। এটা কিন্তু পরীক্ষায় আসে। মাস্টারদা সূর্য সেন কিসের টিচার ছিলেন? তিনি কিন্তু অঙ্কের টিচার ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন। বিজয়নগর প্রশাসনের অন্যতম স্তম্ভ ছিল বিজয়নগর সাম্রাজ্যের বা প্রশাসনের নায়করা ব্যবস্থা, দণ্ডনায়ক, মহাপ্রধান, উপরে কোনটি নয়। বিজয়নগর প্রশাসনের অন্যতম স্তম্ভ কি ছিলেন? অপশন নাম্বার এ যদি আমরা দেখি সঠিক অ্যান্সার নায়ঙ্কার ব্যবস্থা। ওকে, অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। অসহযোগ আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? অসহযোগ আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? লর্ড রিডিং, লর্ড রিপন, লর্ড লিনলিথগো, লর্ড উইলিংটন। তো অসহযোগ আন্দোলনের সময় বড়লাট কে ছিলেন? আমরা যদি দেখি অপশন নাম্বার ডি কেন বলছি এ, লর্ড রিডিং হবে। ওকে, লর্ড রিডিং হচ্ছে অসহযোগ আন্দোলনের সময় ছিলেন 1920 অসহযোগ আন্দোলন 1920 থেকে 21। চলো নেক্সট প্রশ্ন। সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল? সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? বাংলা, বিহার, গুজরাট, দাক্ষিণাত্য। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কী হবে বলো তোমরা যারা যারা দেখছো? সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে কেন্দ্র করে বা স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার গুজরাট। কী হবে? গুজরাট জয়কে কেন্দ্র করে। ওকে, চলো। বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন, বাবা রামচন্দ্র কিসের সঙ্গে যুক্ত ছিলেন সেটা জানতে চেয়েছেন। নীল বিদ্রোহের সঙ্গে, কৃষক আন্দোলনের সঙ্গে, আইন অমান্য আন্দোলনের সঙ্গে, ওয়াহাবি আন্দোলনের সঙ্গে। তো বাবা রামচন্দ্র যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে? তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে তোমরা। তো দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি কৃষক আন্দোলনের সঙ্গে আমরা যদি দেখি বাবা রামচন্দ্র কিন্তু যুক্ত ছিলেন। চলো নেক্সট প্রশ্ন। তেলেগু ভাষার স্বর্ণযুগ কোন রাজার সময়কালকে বলা হয়? তেলুগু রাজার স্বর্ণযুগ কোন রাজার সময়কালকে বলা হয়? প্রথম হরিহর, প্রথম দেবরায়, কৃষ্ণদেব রায়, দ্বিতীয় হরিহর। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে বলো তোমরা? তেলুগু ভাষার স্বর্ণযুগ কোন রাজার সময়কালকে বলা হয়? তো অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন, সম্রাট ছিলেন। ঠিক আছে, রাজা সম্রাট তো সুলতান তো হবে না, সম্রাট হবে। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত হচ্ছিল? 1883 সালে করেছিল। 1883 সালে লর্ড রিপন কিন্তু ইলবার্ট বিল নিয়ে এসেছিল। তো ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অর্থনীতি, ধর্ম, বিচার ব্যবস্থা না সৈন্যবাহিনী? বলো তোমরা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? অপশন নাম্বার সি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার বিচার ব্যবস্থার সঙ্গে কিন্তু যুক্ত ছিল। ওকে, তোমরা পরে জানাবে যারা যারা দেখছো ভিডিওটি 100টার মধ্যে কতগুলো তোমরা করতে পেরেছো তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট প্রশ্ন। কোন মুসলিম শাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? কোন মুসলিম শাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন? কুতুবউদ্দিন আইবক, সম্রাট ঔরঙ্গজেব, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুঘলক। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে? কোন মুসলিম শাসক সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন? মালিক কাফুরকে সঙ্গে নিয়ে। ওকে, অপশন নাম্বার সি যে কিনা আমাদের ভারতের মাটিতে প্রথম কি করেছিলেন? রেশন ব্যবস্থা চালু করেছিলেন। আলাউদ্দিন খলজি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন। ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি? এসএসসি জিডি কনস্টেবল 20 ফেব্রুয়ারি 2024 ফার্স্ট শিফটে আসা প্রশ্ন। পালিলিপি, সিন্ধু লিপি, ব্রাহ্মী লিপি, সংস্কৃত লিপি। তো ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি? অপশন নাম্বার যদি আমরা দেখি এখানে অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার সিন্ধু লিপি। কি লিপি? সিন্ধু লিপি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আকবর কাকে কবি প্রিয় উপাধি দেন? আকবর কাকে কবি প্রিয় উপাধি দেন? অপশনগুলো দেখে নিই। আবুল ফজল, তানসেন, বীরবল, তুলসীদাস। তো
তো আকবর কাকে কবিপ্রিয় উপাধিটি দিয়েছিলেন? অপশন নম্বর আমরা যদি দেখি সি, বীরবল হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। সিতে কি রয়েছে? বীরবল রয়েছে। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। বীরবলের আসল নাম কি? মহেশ দাস। ওকে, তো মহেশ দাসকে তিনি কিন্তু কবিপ্রিয় উপাধিটি কিন্তু দিয়েছিলেন। অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। সি সঠিক অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? অমৃতবাজার, দিগদর্শন, বন্দে মাতরম, যুগান্তর। তো অরবিন্দ ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? আমরা প্রত্যেকেই জানি অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার কিন্তু সম্পাদক ছিলেন। বন্দে মাতরম, তাই না? তো অপশন নম্বর সি আমাদের এখানে সঠিক অ্যান্সার। চলো আজকে শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, তোমরা দেখে নাও। ভারতীয় পেনাল কোড কে প্রবর্তন করেছিলেন? ভারতীয় পেনাল কোড কে প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন, ওয়ারেন হেস্টিংস। ভারতীয় পেনাল কোড। ওকে, তো দেখো ভারতীয় পেনাল কোড কে প্রবর্তন করেছিলেন? অপশন নাম্বার বি আমরা যদি দেখি সঠিক অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ভারতীয় পেনাল কোড কিন্তু প্রবর্তন করেছিলেন। তো দেখো এই ছিল আজকে আমাদের ম্যারাথন ক্লাসের 100টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমাকে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করবে। এছাড়া তোমরা যদি এইরকমই ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। ঠিক আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট অন্য একটি ভিডিওতে।